সম্মানে ওই কাতারের এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে, যে আমি বেগম খালেদা জিয়ার সৌজন্যের সম্মানে এটা দিচ্ছি। শুধু এইটা না, আমার দেশে যতবার আসবে একটা রাষ্ট্রপ্রধানের মতো আমরা সম্মান দেব, পদমর্যাদা দেব। সেই বেগম খালেদা জিয়ার উপরে অন্যায়ভাবে আপনার 2 কোটি টাকা, সেই 2 কোটি টাকা আপনার 8 কোটি টাকা হয়েছে, এবং সেই আদালত কিন্তু বলেছিল যে এই টাকা তছরূপ হয়নি, এই টাকা আত্মসাৎ হয়নি, একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে যাওয়ার জন্য দুর্নীতি হয়েছে, এইটা বলেছে। কিন্তু পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই যেখানে নিম্ন আদালতে যে সাজা হয় সেই সাজা বাড়ে বরঞ্চ কমে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে ফরমাইশি রায় দিয়ে আপনার 5 বছর সাজা দেওয়া হয়েছিল, সেটা হাইকোর্টে যাওয়ার পর সেটা 10 বছর হয়েছে। এইটা যে শেখ হাসিনার পেডিকোট ছিল, এই কোর্ট সেই কোর্ট, এটা আসলে সত্য ঘটনা ছিল। এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবকে যে বিচারক মোতাহার সাহেব বেকচুর খালাস দিয়েছিলেন, তাকে এই দেশ ছাড়া করেছিলেন এবং সেই মামলায় আবার ওনাকে সাজা দিয়েছিলেন। তাই আমার নেত্রীকে অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রেখেছিলেন, চিকিৎসা দরকার ছিল, চিকিৎসার জন্য আমরা বহু চেষ্টা করেছি, তার পাসপোর্ট টাসপোর্ট সব ফেলে দিয়েছিল। এখন পরবর্তীতে যখন চিকিৎসার ব্যবস্থা হয়েছে, তিনি তার শারীরিক অবস্থাটা ছিল যাওয়ার মতো ছিল না। এখন আপনাদের কাছে বলতে চাই, বিশ্বের কাছে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কাউকে আপনার বিশ্বের সবচেয়ে কাতার একটা ধনী দেশ, সেই কাতারের আমির বা প্রধানমন্ত্রী তিনি যখন শুনেছে যে খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য যাবে, তিনি তার সম্মানে ওই কাতারের এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে, যে আমি বেগম খালেদা জিয়ার সৌজন্যের সম্মানে এটা দিচ্ছি। শুধু এইটা না, আমার দেশে যতবার আসবে একটা রাষ্ট্রপ্রধানের মতো আমরা সম্মান দেব, পদমর্যাদা দেব। এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স এসেছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সে আজকের আপনারা জানেন বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যাকে বিশ্ব মাদার অফ ডেমোক্রেসি বলছে, গণতন্ত্রের মা। আপনি আমি কিন্তু বলিনি, এই কথা বলেছে। তার সম্মান এবং তাকে লন্ডনে যাবেন, সেখানে রিসিভ করবেন, অর্থাৎ সেখানে থাকবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং বিএনপির আরও অন্যান্য ব্যক্তিবর্গ থাকবেন। সেখান থেকে সরাসরি উনি চলে যাবেন সেইখানের একটি হাসপাতালে, যেখানে চিকিৎসা নেবেন ডাক্তারদের সাথে, সেখানে টেস্ট করা লাগছে যা করে তারপর হয়তো বা বাসায় যেতে পারে বা ক্লিনিকে থাকবে। এবং আপনাদের কাছে আমার নেত্রী, আমার মা, বাংলাদেশের গণতন্ত্রের মাতা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, যিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন যাতে সুস্থ হয়ে, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং যাতে সুস্থ হয়ে আবার আসতে পারেন। এবং আমরাও দোয়া করব, আপনারাও এখানে যারা আছেন দোয়া করবেন। আমাদের নেত্রী ইনশাআল্লাহ সুচিকিৎসা নিয়ে বাংলাদেশে আসবে। পাশাপাশি আজকে আমার একটা কথা স্পষ্টভাবে বলতে চাচ্ছি, যে মানুষ এতদিন আন্দোলন সংগ্রাম করেছে, কোনো আন্দোলন কিন্তু একদিনে হয় না। বিভিন্ন পর্যায়ে একসময় ছাত্রদের উপর আস্থা এসেছে মানুষের, এবং সেই ছাত্রদের আন্দোলনে প্রতিদিন আমরা বিএনপির 65 লক্ষ লোকের নামে মামলা ছিল, তারা এই গ্রেপ্তার হচ্ছিল, তাদের সাজা হচ্ছিল, পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। তখন এই 65 লক্ষ এই আমরা বিএনপির যারা ছিলাম, তারা কিন্তু আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কিন্তু এই ছাত্রদের সাথে রাস্তায় নেমেছিলাম, কারণ আমাদের কোনো উপায় ছিল না। এবং সেইভাবে তারেক রহমান সাহেবও আমাদের নির্দেশনা দিতেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু সেই আন্দোলন সংগ্রামের যে শহীদ হয়েছে, তাদের রক্তে এখনও রাজপথ ভেজা। কিন্তু আমরা জানতাম যে জনগণ চেয়েছিল একটি তার ভোট সে দিবে, এবং গণতন্ত্র চেয়েছিলেন তাদের নির্বাচিত সরকার থাকবে, সুশাসন, সুনীতি, সুবিচার থাকবে, এই জিনিসগুলো চেয়েছিল। কিন্তু আজকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের আমরা দেখতেছি যে দল বিভক্ত হয়ে বা কথা বিভিন্ন রকম ছড়াচ্ছে যে নির্বাচন আগে নাকি সংস্কার আগে। তাহলে তো ফিরে যেতে হয়, যারা এই কথা বলে তাদেরকে নিয়ে আমি মনে করি যে আপনারা এই যে মুরগির খোপে যেতে হবে, মুরগির খাবার খেতে হবে, মুরগির সাথে আপনাদের মেলামেশা করতে হবে, মুরগির সাথে অভিজ্ঞতা নিতে হবে। কারণ ওইখানে বই জানতে হবে, প্রথমেই তর্ক এসেছিল মুরগি আগে না ডিম আগে, তা সেইটা কেউ আজ পর্যন্ত সমাধান করতে পারে না। সমাধান করতে হইলে তাহলে মনে হয় বছর পাঁচেক আপনাদের এই মুরগির খোপে বা মুরগির মধ্যে থাইকে করতে হবে। স্পষ্টভাবে বলতে চাই, আপনার কোরআনের কথা, যেমন শিক্ষা দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণের ব্যাপার, ঠিক সংস্কারও এই আজকে না, বিগত দিন থেকে, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সংস্কার হবে। আপনারা কি তাহলে কিয়ামত পর্যন্ত সংস্কার করবেন? আমরা স্পষ্টভাবে বলতে চাই, সংস্কার যতটুকু দরকার করে আপনারা দ্রুত
জনগণের সরকার নির্বাচিত করেন, নতুবা আপনারা যদি পারেন তাহলে আপনারা 1 মাসের মধ্যে আপনারা বাজার দর নিয়ন্ত্রণ করেন, এই মাস্তান নিয়ন্ত্রণ করেন, দখল চাঁদাবাজ নিয়ন্ত্রণ করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব 5ই আগস্ট থেকে প্রতিদিন বলে যাচ্ছে যে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ এদেরকে ধরিয়ে দিন, এদেরকে আইনের হাতে নিন, আপনারা আইন প্রয়োগ করে তাদের বিচার করেন। দলের কাছে বলছে যে আপনারা আবেদন করেন, তাদেরকে বহিষ্কার করব। তাই আজকে আমরা দেখতেছি যে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজ তারা অতি উৎসাহী কিছু বিএনপির ছোটোখাটো পদে যারা আছে এদেরকে নিয়ে এই আপনার চাঁদাবাজি, দখলবাজি এটা করতেছে, এমনকি অন্য অন্য দলও করতেছে। বিএনপি যেহেতু একটা বড় দল, বৃহৎ দল, তাদের উপর এই চাপটা করতেছে। আমি মনে করি যে এই সরকারের স্পষ্ট হওয়া উচিত এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান বারবার আহ্বান করছে, আপনারা এই সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ এরা কোনো দলের না, তাদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় আনেন, তাহলে আমাদের এরা কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা করতে পারতেছেন না, বাজার দর নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কথা শোনে না, সচিবরা শোনে না, আগুন ধরিয়ে দেয়, বিভিন্ন সময় আন্দোলন করে, কখনো লুঙ্গি খুইলা, কখনো বোরকা পইরা, কখনো ইন্টার্নি ডাক্তার হইয়া, কখনো আনসার হইয়া, আবার কখনো গ্রাম রক্ষা প্রতিটা, এরকম বিভিন্ন রকমে আসতেছে। এইটা আসার কারণও হচ্ছে আপনাদের দুর্বলতা। এমনকি ভারতে বয়ে ওই খুনি হাসিনা, এই গণহত্যাকারী হাসিনা ওখানে বসে হুঙ্কার দেয়, এই হুঙ্কার দিয়েও তো কোনো কাজ হবে না। তাই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে আমরা এই আন্দোলনের আগে যে সকলে ঐক্যবদ্ধ ছিলাম, এখনও ঐক্যবদ্ধ থেকে জনগণের ভোটকে আমরা ফিরিয়ে আনি। ধন্যবাদ। বিশ্ব বেহায়া, নির্লজ্জ, ভোটচোর শেখ হাসিনা সে ডামি নির্বাচন করেছিল, সেই ডামি নির্বাচনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। বাংলাদেশের 95% লোক সেইটা সমর্থন করেনি এবং আমরা বিএনপি সহ 53টি দল এই নির্বাচনকে বয়কটের আহ্বান জানিয়েছিলাম। জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেইটা বয়কট করেছিল এবং সেই বয়কটের কারণে কোনো রকম একটা যেন-তেন নির্বাচন হয়। এতেই জনগণ বিভিন্ন দিক থেকে ফুঁসে ওঠে। কোঠা আন্দোলন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, একের পর এক সেই আন্দোলন শক্তিশালীভাবে চলতে থাকে এবং সেইটা শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করে। একটা পর্যায়ে এই শেখ হাসিনা, আমরা বলেছিলাম 1 বছরও এই ডামি নির্বাচনে থাকতে পারবে না সরকার, সত্যই আমরা দেখেছি যে 8 মাসও থাকতে পারেনি। 7 মাসের পরে আপনার মোটামুটি 7 মাস 6 দিনের বা 5 দিনের মাথায় পতন হয়েছে এবং বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। তাই আমরা স্পষ্টভাবে মানুষকে, জনগণকে মেসেজ দিতে চাই যে আসলে বাংলাদেশের জনগণ তারা বীরের জাত, বীরের জাতি এবং তারা কাউকে অন্যায়কে তোয়াক্কা করে না। হয়তোবা সময় কম আর বেশি লেগেছে। আমি মনে করি আজকে পাশাপাশি আমাদের বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত ডালিম, বীর উত্তম, তাকেও আমার খুব মনে পড়ে। এবং কেন মনে পড়ে যে যুগে যুগে হয়তোবা এই যারাই আন্দোলন সংগ্রাম করেছে তারা এক একজন মেজর ডালিম, যেমন আবু সাইদ একজন মেজর ডালিম এবং আপনার এই মুগ্ধ একজন মেজর ডালিম, নূর হোসেন 90তে আন্দোলনে শহীদ হয়েছিল, সেও একজন মেজর ডালিম। তাই এই মেজর ডালিমের মতো সাহস নিয়ে, অনুপ্রেরণা নিয়ে যখনই ফ্যাসিস্টের আবির্ভাব হবে তখনই তার পতন হবে। তাই আজকে জনগণ স্পষ্টভাবে শেখ হাসিনাকে সেই ডামি নির্বাচনের পরে তাকে উচিত শিক্ষা দিয়েছে, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। যে যা বলুক, আপনার যেমন হিজরা দ্বারা কোনো সময় সন্তান আশা করা যায় না, পালিয়ে যাওয়া কোনো সরকার বাংলাদেশে আর আসার সম্ভাবনা নাই, তাকে দিয়ে কোনো কিছু চিন্তাভাবনা করা যায় না। এবং আওয়ামী লীগের যদি বাংলাদেশে বিচার হয় তাহলে একজন ওয়ার্ড মানে নির্বাচন করার জন্য একজন মেম্বার প্রার্থীও খুঁজে পাওয়া যাবে না, সবাই বিচারের আওতাভুক্ত হবে। এরপরে আপনারা জানেন যে বাংলাদেশের একটি পরিবার, যেটা হচ্ছে জিয়া পরিবার, জিয়া পরিবারটা হচ্ছে দেশপ্রেমিক এবং এই জিয়া পরিবারে আপনারা প্রমাণ পেয়েছেন যে অল্প দিনের মধ্যে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তিনি কিন্তু দুর্দিনে এবং যখন মানুষ সমস্যা ছিল, জাতি যখন দিশেহারা ছিল, খড়কুটা ধরেও পানিতে পড়ে গেলে সাঁতার না জানলে বাঁচতে চায়, ঠিক স্বাধীনতা যুদ্ধের সময় এই খড়কুটা দিয়ে ধরে বাঁচার জন্য একটা অবস্থা হয়ে গিয়েছিল মানুষের। শুধুমাত্র এই শেখ মুজিবুর রহমান আপনার স্বাধীনতার কথা বলে ভারতের বুদ্ধি নিয়ে তিনি পাকিস্তানের
কাছে আত্মসমর্পণ করেন এবং সেখানে শোনা গেছে যে জেলখানায় না, তাকে একটা ভালো হাইফাই বাড়িতে রাখা হয়েছিল, এই মেজর ডালিম সাহেব বলেছিল। তাই সেই সময় দিশেহারা মানুষকে পথ দেখিয়েছিলেন মেজর জিয়া। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে, তিনি শুধুমাত্র ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নি, রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে আপনার এই স্বাধীনতা এনেছিলেন। স্বাধীনতা আনার পরে পরবর্তীতে আপনি দেখেছেন বিরাকে ফিরে গেছেন, তৎকালীন প্রেসিডেন্ট তিনি ওনাকে সর্বোচ্চ জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর উত্তম খেতাব দিয়েছিলেন। পরবর্তীতে যখন উনি রাষ্ট্র ক্ষমতায় আসে, সেই রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে যখন শহীদ হন, তখন কিন্তু আপনারা দেখেছেন যে তার একটা ব্যাংক ব্যালেন্স ছিল না, তার একটি প্লট ছিল না, ফ্ল্যাট ছিল না, একটি বাড়ি ছিল না, এমনকি একটা গাড়ি ছিল না, এবং তিনি তার কে ভাই আছে কি বোন আছে তাও মানুষ জানতো না। অর্থাৎ আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি, এই জিয়াউর রহমান ছিল দেশপ্রেমিক এবং তিনি আপনার নির্লোভ ছিল, নিঃস্বার্থপর ছিল এবং পরিবারতান্ত্রিক ছিল না। পরিবারের কাউকে কোনো সময় প্রাধান্য দিত না, এমনকি তার সন্তানদেরকেও বলে দিয়েছিল যে কোথাও গেলে আমি প্রেসিডেন্টের ছেলে, তুমি তা বলবা না। এবং একবার একটা স্কুলে ভর্তি হতে গেলে তার সন্তান এই তারেক রহমান সেখানে গিয়ে বলেছিল যে তার বাবার নাম জিয়াউর রহমান, বলছে এই কোন জিয়াউর রহমান? পরে উনি বলতে চায় না, একটা সময় বলেছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু আমরা তার নাম বলতে চাই না, তার নাম বলা নিষেধ। এরকম অবস্থা। সেই পরিবারেরই আরেকজন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, মহিলা প্রধানমন্ত্রী, যিনি মুক্তিযোদ্ধাদের মন্ত্রণালয় করেছেন, যিনি এই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের ভাতা চালু করেছিলেন, শিক্ষার বিনিময় খাদ্য বা কিছু অর্থ, এটাও সেই বেগম খালেদা জিয়া প্রচলন করেছিলেন।